এখন আসলে নিজেকে স্টুডেন্ট পরিচয় দিতে যে গর্ববোধটা হচ্ছে, 1.5 মাস আগে পর্যন্ত আমি যে স্টুডেন্ট, আমি বাইরে বের হলে আমার আইডি কার্ডটাকে বাসায় রেখে যেতে হতো। মানে স্টুডেন্ট পরিচয়টা এত পরিমাণে, মানে মনে হচ্ছিল যে 1971 সালের রাজাকার আজকের দিনের আমি। পুরো বিশ্বের মানবাধিকার নিয়ে যাদের কাজ, আজকে তারা কি দেখতে পাচ্ছে না প্যালেস্টাইনের কি অবস্থা? আমার আসলে মনে হচ্ছে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের যে জাতিসংঘ আছে, সেই জাতিসংঘ আসলে কোনো দলীয়করণের বাইরের কোনো জায়গা আসলে না। আমরা তো আসলে খুব ছোট, মুক্তিযুদ্ধ দেখতে পাইনি। তবে আমাদের কাছে মুক্তিযুদ্ধ আমাদের মনে হয়েছে জুলাই বিপ্লবকেই। এই প্রথমবার আসলে মনে হচ্ছে আমরা যখন দেখতে পাই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের স্টুডেন্ট প্রতিনিধিদের ইনভলভ করা, এবং আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের যে একটা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, সেখানে আমাদের যে ইনভলভমেন্ট, এই জন্য আসলে প্রথমে সিডিএসকে খুব অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আসিয়া আসলে যে আপনারা আজকে যে আলোচনাটা গণতান্ত্রিক পুনর্গঠন করা, এই পুনর্গঠনে যাওয়ার আগে আমার মনে হয় আরেকটু পিছনে তাকানো দরকার। দেখা যাচ্ছে যে আমরা যদি স্টুডেন্ট প্রতিনিধি, আপনারা এখানে খুব বিজ্ঞ লোকরা আছেন যাদের আলোচনার বিষয় হবে রাষ্ট্র কিভাবে সংস্কার করবেন, কোন কোন জায়গায় কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে। আমরা ছোট মানুষ, ছোট মস্তিষ্কের মানুষ, আমরা সর্বোচ্চ আমাদের অভিজ্ঞতাগুলো বলতে পারি এবং কি কি প্রবলেম আমরা ফেস করেছি আমরা ওই জায়গাগুলো আসলে বলতে পারি। এখন আসলে নিজেকে স্টুডেন্ট পরিচয় দিতে যে গর্ববোধটা হচ্ছে, 1.5 মাস আগে পর্যন্ত আমি যে স্টুডেন্ট, আমি বাইরে বের হলে আমার আইডি কার্ডটাকে বাসায় রেখে যেতে হতো। মানে স্টুডেন্ট পরিচয়টা এত পরিমাণে, মানে মনে হচ্ছিল যে 1971 সালের রাজাকার আজকের দিনের আমি। মানে এমন একটা অবস্থা হয়েছিল। এবং আরো যদি বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মানবাধিকার ব্যাপারটা অনেকটা হাইলাইট হচ্ছে। এখন এই মানবাধিকারটা না খুবই আপেক্ষিক একটা বিষয়। কেন আপেক্ষিক বলছি? আজকে আমি এখানে কথা বলছি, আমার কাছে মনে হতে পারে এটা আমার মানবাধিকার। আপনি চিন্তা করেন, এই যে বহির্বিশ্বের কথা যদি আমরা বলি, 1948 সালের 10 ডিসেম্বর যেখানে জাতিসংঘে মানবাধিকারের যে ঘোষণাপত্র সার্বজনীনভাবে গৃহীত হয়েছে, পুরো বিশ্বের মানবাধিকার নিয়ে যাদের কাজ, আজকে তারা কি দেখতে পাচ্ছে না প্যালেস্টাইনের কি অবস্থা? আজকে পুরো বিশ্বের কাছে এই বিষয়গুলো খুবই ওপেন। তারপরেও সুশীল সমাজ, বিশ্বের মোড়ল দেশগুলো, মোড়ল মানুষগুলো, তারা কিন্তু খুব নিশ্চুপ। এখন মানবাধিকার নিয়ে যারা কাজ করবে, তারা যদি আসলে কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় কিংবা কোনো মোড়ল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোনো দলীয়করণ করা হয়, যেটা আমরা দেখেছি শেষ 15 থেকে 16টা বছর আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করা হয়েছিল। আমার আসলে মনে হচ্ছে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের যে জাতিসংঘ আছে, সেই জাতিসংঘ আসলে কোনো দলীয়করণের বাইরের কোনো জায়গা আসলে না। সেটাও কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত, কোনো না কোনো দল, কোনো না কোনো দেশ তাদের দ্বারা আসলে নিয়ন্ত্রিত। যার কারণে যেমনটি আমরা দেখতে পাই, বাংলাদেশে আসলে মানবাধিকার প্রতিষ্ঠা করা এতদিনেও সম্ভব হয়নি, এবং সেটি কিন্তু আন্তর্জাতিক মহলেও আসলে সম্ভব হয়নি। বিশ্বের দিকে আমরা তাকাই, কোনো দেশ নিপীড়িত হতে হতে খুবই খারাপ পজিশনে চলে গেছে। আজকে আপনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে রোহিঙ্গারা যে আসলে এসেছে, কক্সবাজারে, রখিয়াতে এসেছে, টেকনাফে অবস্থান করছে, তাদের দিকে তাকান। সারা বিশ্বের কোন দেশটা জানে না এই রোহিঙ্গারা নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে বাংলাদেশে এসছে, তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে? এটা বিশ্বের কোন দেশ জানে না? জাতিসংঘ জানে না? তারা কি পদক্ষেপ নিচ্ছে? তারা সবসময় মানবাধিকার আসলে নিয়ে অনেক বড় আলাপ করলেও মানবাধিকারের প্রশ্নে, মানবাধিকার রক্ষার প্রশ্নে আসলে তাদের আসলে অস্তিত্বটা খুব জানান দিতে পারে না। ঠিক তেমনি বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন আসলে এতদিন পর্যন্ত ঠিক তেমনই তাদের ভূমিকা ছিল। তো আমরা আসলে আশা করব যে এখন যেহেতু একটা সিচুয়েশন তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কারের একটা আসলে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে আশা করব যে এই মানবাধিকার নিয়ে যেন আর কেউ, একটু আগে তৌহিদ বলছিল যে মানুষজন হাসাহাসি পর্যন্ত করেছি, মানে আমরা নিজেরাও হাসাহাসি করেছি, তাদের কাজটা আসলে কি। এবং আমরা আশা করব, আমরা খুবই আশাবাদী যে এখন থেকে এই হাসির পাত্র আসলে বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার কেন, আজকে যেই সরকারি ফর্ম হয়ে আসবে না কেন, আজকে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে আর হাসির পাত্র হবে না। আজকে বাংলাদেশের মানুষজন আসলে, আপনারা হয়তো এখানে অনেক সিনিয়র যারা আছেন তারা মুক্তিযুদ্ধ দেখেছেন, আমরা তো আসলে খুব ছোট, মুক্তিযুদ্ধ দেখতে পাইনি। তবে আমাদের কাছে মুক্তিযুদ্ধ আমাদের মনে হয়েছে জুলাই বিপ্লবকেই। আমার মনে পড়ে জুলাই বিপ্লবের 5 আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। 3 আগস্ট বিকেলবেলা, তখন আসলে
হোটেল শেরাটনের সামনে থেকে হচ্ছে আক্রমণ শুরু করে পুলিশ এবং হচ্ছে যুবলীগ ছাত্রলীগ। তো তখন আমরা শাহবাগে ছিলাম। তো যখন আসলে আক্রমণ করা শুরু করে তখন স্বাভাবিকভাবেই দলছুট হয়ে যায়, মানে কিছু থাকে যারা আসলে আক্রমণ দেখলে আক্রমণের সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু মানুষ তো আছে প্রাণের ভয় কার না থাকে, কিছু মানুষ আছে যারা আসলে পিছু হটতে থাকে। তো ওই সময়টাতে তখন মাগরিবের সময় হয়ে গেছে প্রায়, তখন হচ্ছে আমরা আসলে এক এক করে গন্তব্যে পৌঁছাতে শুরু করি। তো দেখা যায় আমার বাসা শিববাড়ি স্টাফ কোয়ার্টার হওয়ার কারণে ওখানে যাই, এবং আমার বাবা মা আমাকে এসে নিয়ে যায়, মানে খুব বকতে বকতে নিয়ে যায় যে তুই কি ছেলে নাকি, তুই মরে গেলে কি হবে। মানে হয় না যে আমাদের সমাজে এখনো আসলে ছেলে মেয়ের পার্থক্যটা আসলে করে, এবং এটা তো আমাকে আন্দোলনে যাওয়ার সময় শুনতে হয়েছে, তুই কি ছেলে নাকি, ছেলে মানুষ আন্দোলনে যাবে, মেয়ে মানুষ কেন যাবে। তখন বলেছিলাম আন্দোলনের সামনের সারিতে মেয়েরাই দাঁড়ায়, ছেলেরা না। তো দেখা গেছে যে আমি নিজ চোখে দেখলাম যখন গুলি করছিল, কেউ কেউ আসলে বুকে পিঠে লেগে হয়তো জায়গায় স্পট ডেড, কিছু ছিল যারা আসলে মরেনি, কোথাও না কোথাও আঘাত পেয়েছে, হয়তো চিকিৎসা দিলে তারা সুস্থ হয়ে যাবে, কিন্তু পড়েছিল, কেউ অজ্ঞান হয়ে পড়েছিল, কেউ আত্মহত্যা হয়ে পড়েছিল। একটা পিক আপ ভ্যান এসে সেই মানুষগুলোকে, সেই লাশগুলোকে, অর্ধমৃত পুরোমৃত সেই মানুষগুলোকে পিক আপ ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছিল। সেই শাহবাগের পর থেকে শুরু হয়েছে একদম শেখ রাসেল টাওয়ার পর্যন্ত তারা এই ভ্যানে করে গিয়েছে, একের পর এক মানুষের উপর মানুষ তুলছে। এই যে পরিস্থিতি, কোথায় ছিল সেই মানবাধিকার? এই মানবাধিকার কমিশন আসলে এতদিন কোথায় ছিল, তারা কি কাজ করেছে আমরা আসলে দৃশ্যমান কেউ দেখতে পাইনি। এবার আসলে শেষ করব, তার আগে একটু বলি, আমরা তো পুরো দেশ আসলে আমাদের আলোচনার বিষয় খুব কম হয়। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গণ্ডিটা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা। এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পাই যে মানে খুবই আশাহত হই তখন যখন সংস্কারের নামে আমাদেরকে ব্যবহার করা হয় কোথাও কোথাও। স্টুডেন্টদেরকে কেন ব্যবহার করা হবে? আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন বাংলাদেশের অনেক জায়গায়, অনেক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা পর্যন্ত কোথাও কোথাও আমরা দেখতে পাই তাদেরকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, কোথাও কোথাও দেখতে পাই তাদেরকে মানে খুবই অপমানজনকভাবে আসলে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে। যেহেতু আমরা রিফর্ম একটা সোসাইটি চাচ্ছি, এই সোসাইটির মধ্যে বিচার বিভাগ থাকবে, এখানে আইন বিভাগ থাকবে, যারা অপরাধী তাদেরকে আমরা চিহ্নিত করে আইনের হাতে তুলে দিব। কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে ব্যবহার করে কেউ কেউ হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটাকে হাসিল করার চেষ্টা করছে। এবং হচ্ছে আমরা দেখতে পাই বর্তমানে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতে এতদিন পর্যন্ত একটা দলীয়করণ করা হয়েছে, এখন আসলে খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমি মনে করছি না। এখন জাস্ট সিনারিওটা উল্টে গিয়েছে। উল্টে কেমন গিয়েছে? এখন আসলে বিপরীত যারা এতদিন পর্যন্ত কথা বলতে পারতো না, ওই মানুষগুলো এখন কথা বলতে পারছে, এবং শুধু কথা বলছে না, এতদিন যারা যেভাবে কথা বলেছে এখন তারা সেভাবে কথা বলার চেষ্টা করছে। সো এই যে একটা জায়গা, এই যে রাজনৈতিকভাবে দমিয়ে রাখা, এই যে একটা ক্ষমতা প্রয়োগ, ক্যাম্পাসগুলোকে আসলে কলুষিত করে ফেলা, স্টুডেন্টদেরকে আসলে ব্যবহার করে আসলে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা, এই জিনিসটা আসলে আমার মনে হয় বন্ধ করার আসলে এখনই সময় হয়েছে। আমরা যদি এই মুহূর্তে আমাদের দেশটাকে ঢেলে সাজাতে না পারি, আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি এখনই সংস্কারটি না আনতে পারি, তাহলে এই যে মুগ্ধরা, এই যে সাইদরা আসলে জীবন দিয়েছে, তাদের জীবনটা আসলে বৃথা হয়ে যাবে। তাদের জীবন দেওয়াটা, তাদের শহীদ হওয়াটা রাষ্ট্র সংস্কারের জন্য, এই সংস্কারটি আসলে কখনোই আশার আলো দেখবে না, বরং আসলে পূর্বের চেয়ে সামনের দিনগুলো আরও খারাপ হবে। তাই আসলে আমরা খুবই আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার যে এখন এসেছেন, তারা আমরা দেখি যে 6টি রিফর্মস কমিশন গঠন করেছেন। এই কমিশনগুলো ঠিকঠাক কাজ করবে, এবং তারা ইতিমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছে যেগুলো প্রশংসার দাবি রাখছে। সো এইভাবে করে আসলে কাজগুলো এগিয়ে যাবে, এবং আসলে পুরো দেশের অঙ্গ প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, সংস্থাগুলো আছে, প্রত্যেকটা জায়গায় আসলে দলীয়করণ যে করা হয়েছিল, যে প্রিজাইডিং অফিসারগুলো ছিল, যে নির্বাচন কমিশন ছিল, পুলিশ প্রশাসনের উপর যে মানুষের আস্থা উঠে যাওয়ার যে জায়গাটি ছিল, এবং এই জায়গাগুলোতে আসলে যৌক্তিক পর্যায়ে সমাধান আনবে। এবং কিছু মানুষ কিন্তু আসলে আছে যারা আসলে কোনো দলের ছিল না, তারা বাধ্য হয়ে হয়তো বা ওই নিজের চাকরি বাঁচানোর জন্য বলি, ফ্যামিলি টানার জন্য বলি, তারা বাধ্য হয়ে আসলে ওই জায়গাটাই ছিল, কিন্তু তারা সরাসরি কোনো ধরনের নিপীড়নের সাথে ওভাবে যুক্ত ছিল না। সো ওই মানুষগুলোকে আসলে তাদের অন্যায় অপরাধটাকে বিবেচনা করে লঘু শাস্তির দেওয়ার ব্যবস্থা করা হোক, এভাবে করে যেন আসলে কিন্তু কাউকে যেন নতুন করে
অতীত আক্রোশের জায়গা থেকে বর্তমানে কাউকে যেন আসলে বঞ্চিত করা না হয়, এবং আসলে বর্তমানে যে মব জাস্টিস যে শুরু হয়েছে, এই মব জাস্টিসটা আমরা দেখতে পাই আসলে আমাদের সমাজে যখন মব জাস্টিস কখন দেখা যায়, আমরা দেখতে পাই যে হচ্ছে যখন আপনার দেশের বিচার ব্যবস্থাটা এমন পর্যায়ে চলে যায়, যখন আসলে আপনার দেশের মানুষজন সেই জায়গাটার উপর আস্থা হারিয়ে ফেলে, এই তখন কিন্তু মব জাস্টিসটা মানে বেড়ে যায়। মানুষজন তখন তাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার কাজটা করে থাকে, যদিও এটা আসলে কখনোই শোভনীয় না। আর লাস্ট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে আসলে আমাদের যে মব জাস্টিস কালচারটা বেড়েছে, এটা ইদানিং অনেক জায়গাতে হয়ে থাকলেও বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যেই দুইটা ঘটনা, সেটা আসলে অনেক বেশি পরিমাণে হাইলাইট হয়েছে। এবং এই কালচারগুলোতে আসলে কারা আসলে যুক্ত ছিল, কোথাও কোথাও ভিডিও আছে। সো এই বিষয়গুলো যেন আসলে মানে দেখা হয়, দেখে যেন একটা যৌক্তিক পর্যায়ে সমাধান নিয়ে আসা হয়, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। সে যেই দল মত কিংবা ইভেন সে যদি কোনো আন্দোলনকারীও হয়ে থাকে, সেক্ষেত্রেও যেন এই বিষয়টা আসলে কনসিডার করা না হয়। তবে আবার এটাও সত্যি, কিছু কিছু জায়গায় আসলে পরিবর্তন আনার জন্য আপনাকে কিছুটা স্ট্রিক্ট হতে হবে। সেই জায়গায় দেখা গেছে যে রেডিক্যাল কিছু চেঞ্জ আনতে হবে, এবং কোথাও কোথাও ছোট ছোট অন্যায়কেও হয়তো আপনার লিগালাইজ করা হতে পারে বড় স্বার্থের জন্য, আসলে জাতীয় স্বার্থের জন্য, রাষ্ট্রীয় স্বার্থের জন্য।